যাবে, কিন্তু তালি বন্ধ হলে উনি কথা বলেন না, তালি না দিলে উনি কথাই বলেন না। আমি প্রেসিডেন্ট ডাকা হলো, আপনারা সবাই চেনেন, জীবনমুখী গানের জনক বলা হয় নচিকেতা চক্রবর্তী। আমাকে পুরনো কিছু স্মৃতি মনে করিয়ে এই হল আমার কাছে অনেক পুরনো হল, অনেক ঐতিহ্য বহন করে এই হল। বহু মিটিং বহু সময় আমি এই হলে করে গেছি। আজকেও পরিবেশ যথেষ্ট ভালো, হাউসফুল হল, বিভিন্ন জায়গা থেকে মানুষজন আজকে আপনারা এসছেন। তো কিছু স্মৃতি মনে করিয়ে দিল, যে স্মৃতি আজকে আমি আপনাদের সামনে ডেফিনেটলি আসবো পরে। তার আগে ধন্যবাদ জানাতে চাই এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মিস্টার সুবোধ রায়কে। ধন্যবাদ জানাই আরো দুজন ডিরেক্টর মিস্টার হারুন রাজে এবং মোহাম্মদ শাহাবুদ্দিন স্যারকে, এবং অবশ্যই আমাদের মেন্টর স্যার মিস্টার রাজেশ আগরওয়াল স্যার। আপনারা যারা আছেন অনেক কিছু শোনার আশা রাখেন, মিটিং চলবে এরপরেও। আমি চেষ্টা করব যতটা কম সময়ের মধ্যে আপনাদের সামনে আমার অনুভূতিটা ব্যক্ত করা, কিন্তু এটা বাস্তব। আমি দেখেছি মহাজাতি সদনে এলেই আমার আবেগ বেড়ে যায়, কারণ এই হল আমাকে জীবনে অনেক কিছু দিয়েছে। বিশ্বাস করবেন কিনা জানি না, বিশ্বাস করবেন কিনা জানি না, কোনো এক সময় কোনো এক টিচার স্কুলে বাচ্চাদেরকে জিজ্ঞেস করছেন যে বড় হয়ে তোমরা কি হতে চাও। কেউ বলছেন ডাক্তার, কেউ বলছেন ইঞ্জিনিয়ার, কেউ বলছেন ব্যবসায়ী, কেউ বলছেন লয়ার। তো কোনো একজন বাচ্চা শিশু উঠে দাঁড়িয়ে তার স্যারকে বলেছিলেন, স্যার আমি ভালো মানুষ হতে চাই। তখন স্যার তাকে বলেছিলেন বিরক্ত হয়ে, সেটা ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি তুমি জীবনে কি হতে চাও? তুমি আমার প্রশ্নটা বুঝতে পারোনি। একই গলার জোরে ঠিক একইভাবে বিনয়ের সাথে সেই বাচ্চাটি উঠে দাঁড়িয়ে আবার বলেছিল, স্যার আপনি হয়তো বুঝতে পারেননি, অনেকেই জীবনে ডাক্তার, ইঞ্জিনিয়ার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, লয়ার হতে চায়। আমি জীবনে বড় ডাক্তারও হতে চাই না, ইঞ্জিনিয়ারও হতে চাই না, ভালো মানুষ হতে চাই। বিশ্বাস করবেন কিনা জানি না, সেই ভালো মানুষ হওয়ার স্বপ্ন নিয়ে আমি আমার জীবন শুরু করেছিলাম। আজকে কিছু অন্তরের কথা আপনাদের বলবো। ভালো মানুষ হওয়ার স্বপ্ন নিয়ে আমার জীবন শুরু করেছিলাম, এবং স্কুলে পড়ি, কলেজে পড়ি। জীবনমুখী গানের নায়ক নচিকেতা চক্রবর্তী এই হলের ওই কোণে আমি বসেছিলাম, আমার মনে আছে। তখন আমি সম্ভবত স্কুল শেষ করে কলেজে পড়ি। একের পর এক গান করে চলেছেন, প্রত্যেকে মন্ত্রমুগ্ধের মতো শুনে চলেছেন। সেই গানের মধ্যে হঠাৎ করে উনি গেয়ে উঠলেন যে কেউ হতে চায় ডাক্তার, কেউ হতে চায় ইঞ্জিনিয়ার, কেউ হতে চায় ব্যবসায়ী, কেউ হতে চায় ব্যারিস্টার, কেউ চায় বেচতে রূপেই, রূপের বাহার চুলের ফ্যাশন, আমি ভব ঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন। আমারও জীবনে ভালো মানুষ হওয়ার সাথে অ্যাম্বিশন ছিল ভবগুড়ের মতো থাকবো। ঘুরতে আমি প্রচুর ভালোবাসি, সারা পৃথিবী ঘুরবো, সারা ভারতবর্ষ ঘুরবো, এটা ছিল আমার অ্যাম্বিশন। কিন্তু আপনারা জানেন যে শুধুমাত্র ঘুরে বেড়ালেই কিন্তু আপনার পেট চলবে না, আপনার জীবনকে চালাতে গেলে কিন্তু অর্থের প্রয়োজন। তাহলে এমন কি করা যেতে পারে, এমন জীবনে কি প্রফেশন বেছে নেওয়া যেতে পারে যেখানে ভালো মানুষ হিসাবে থাকা যাবে,
ভবঘুরের মতো জীবন কাটানো যাবে, অথচ পকেটটাও ভরানো যাবে। চিন্তা করেছিলাম সেদিনকে যে কি প্রফেশন বাঁচা যেতে পারে। একজন ডাক্তার যাকে ভগবান বলে ধরা হয়, কোভিডের সময় আমরা দেখেছি ভগবান হিসাবে তাদেরকে আমরা ট্রিট করেছি, এমনিও করে থাকি। কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, কেউ খারাপভাবে নেবেন না, একজন ডাক্তারের ইনকাম নির্ভর করে আপনার আমার বাড়িতে যদি রোগের মানুষের জন্ম হয় তবেই কিন্তু একজন ডাক্তারের ইনকাম নির্ভর করে। একজন ডাক্তার তখনই ইনকাম করেন যখন আপনার বাড়িতে রোগী কাঁদবে, যখন আপনি চিন্তায় পড়বেন, তখনই কিন্তু হবে। প্লিজ প্লিজ। ঠিক একইভাবে একজন ব্যারিস্টার বা একজন লয়ার যদি আপনি বলেন, তাহলে একজন লয়ারও কিন্তু তখন ইনকাম করেন, বড় বড় তার ইনকাম বেরোয়। কখন বেরোয়? যখন কিন্তু আপনার বাড়িতে কেস কামারি ভর্তি হয়। কিন্তু একজন টিচার যদি আপনি দেখেন, তার মধ্যে যে জ্ঞান থাকে, একজন টিচার ততই বড় হয়। আমরা টিচারদের সম্মান করতে জানি, অন্তত আমরা করে এসেছি আমাদের সময়, যে একজন টিচার সে যতই বড় হয়, তার যত জ্ঞান, তার জ্ঞান আমাদের মধ্যে বিলিয়ে দেন, ততই কিন্তু একজন টিচার তার ইনকাম বড় করতে পারেন। তাহলে এরকম প্রফেশন আর কি আছে? আমরা টিচারদের সম্মান করি। আমাদের 5 সেপ্টেম্বর কোম্পানির অ্যানিভার্সারি হবে। আমরা টিচার্স ডেতে আমি আগেরবারও একটা কবিতা বলেছিলাম এবং টিচারদের আমি ব্যক্তিগতভাবে আমার তরফ থেকে সম্মান জানিয়েছিলাম। তো কি এমন প্রফেশন আছে সারা ভারতবর্ষের মানুষ যে প্রফেশনকে এখনো ঘেন্নার চোখে দেখে? কোনো ব্যবসা তার দ্বারা হয়নি, কোনো চাকরি তার দ্বারা হয়নি বলে নেটওয়ার্ক প্রফেশনটাকে তারা একটা কি বলবো, সাইড লাইনের ব্যবসা হিসাবে মনে করে দেখেন। যারা ভাবেন সেদিনকে এই ভবঘুরে ছেলেটা, সেই ভালো মানুষ হওয়ার প্রচেষ্টার ছেলেটা সেদিনকে সেই ব্যবসাটাকে বেছে দিয়েছিল 1999 সালে। কারণ আমার মনে হয়েছিল যে এটা এমন একটা ব্যবসা, কারোর ঘরে রোগ ঢোকানোর দরকার নেই, কারোর ঘরে খরচা করানোর দরকার নেই। মানুষের মধ্যে যদি ইনকাম ছড়িয়ে দেওয়া যায়, টিচারের জ্ঞানের মতো যদি ইনকাম মানুষের ঘরে ছড়িয়ে দিতে পারি, তাহলে শুধু নিজের ইনকাম নয়, বহু মানুষের ইনকাম করিয়ে দেওয়া যেতে পারে। সেদিনকে মনে হয়েছিল এর থেকে বড় প্রফেশন আর কিছু হতে পারে না, যার নাম নেটওয়ার্ক। সেই নেটওয়ার্ক মার্কেটিংকে আমি জীবনে বেছে নিয়েছিলাম 1999 সালে। বিরাট কিছু বুঝতাম তা কিন্তু নয়, বেছে নিয়েছিলাম একটা জেদের বসে, এবং বেছে নিয়ে 2007 পর্যন্ত একটি ফেজ কাটিয়েছিলাম যেখানে আমি আমার ফ্যামিলি বিজনেস দেখতাম এবং সাথে সাথে নেটওয়ার্কটার সাথে এগিয়ে নিয়ে যেতাম। এটা আমার প্যাশন ছিল। নেটওয়ার্ককে আমি ভালোবাসতাম, ভালোবাসার জন্ম হয়েছিল। আমি জানতাম যে বহু মানুষকে একদিন, সাধারণ ঘরের মানুষকে একদিন প্রকৃতপক্ষে 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখে পৌঁছানো যায়, যেটা আপনারা সবাই দেখলেন, আগামী দিন আরো দেখবেন। তাহলে সেখান থেকে দাঁড়িয়ে 2007 সাল আমার জীবনের, আমি বহু মিটিংয়ে এই কথাটা বলি যে আমার জীবনের অত্যন্ত টার্নিং পয়েন্টের সাল হচ্ছে 2007 সাল। ব্যবসা করতে করতে নেটওয়ার্ক মার্কেটিং না বিজনেস, এটাও বিজনেস, নেটওয়ার্ক মার্কেটিং না বিজনেস, কোনটাকে বেছে নেওয়া হবে, এরকম যখন একটা দ্বন্দ্ব চলছে, সেরকম একটা দ্বন্দ্বের সময় দাঁড়িয়ে আমি হয়তো বোকার মতোই হতে পারে, অনেকের কাছে বোকার মতো লাগতে পারে, কিন্তু আমি সেদিনকে বেছে নিয়েছিলাম নেটওয়ার্ক মার্কেটিং। এবং নেটওয়ার্ক মার্কেটিং যখন বেছে নিয়েছিলাম, আপনারা অনেকে নাও বিশ্বাস করতে পারেন, অনেক কোটিপতি বাড়ির ছেলে হয়েও আমি সেদিনকে 38,000 টাকার এলআইসির একটি লোন করে, এলআইসির একটি পলিসি ছিল, সেই পলিসি থেকে লোন করে আমি আমার নেটওয়ার্কের ব্যবসা শুরু করেছিলাম। জায়গা ছিল একটাই, ভেবেছিলাম একটাই জিনিস, শুধু নিজের নয়, বহু মানুষকে দেখিয়ে দেবো যে হ্যাঁ আমরা করতে পারি। বহু মানুষকে দেখিয়ে দেবো যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার স্বপ্ন তার বুকে আছে, তার মনে আছে, বাস্তবে সেটা করে দেওয়া সম্ভব যদি আপনারা আমাকে সহযোগিতা করেন। সেদিনকে আমি এগুলো শুরু করেছিলাম এবং কি দেখেছিলাম বাস্তবিকভাবে, বহু মানুষকে, এটা কোনো গর্বের বিষয় নয়, কোনো অহংকারের বিষয় নয়, বহু মানুষকে 2007, 8, 9, 10-এর মধ্যে সেই জায়গায় পৌঁছে দিতে সক্ষম হয়েছিল। আস্তে আস্তে নেটওয়ার্ক করেছি, এগিয়েছি, দেখতে দেখতে 2021 সালে এসে আমি পড়ি। এবং 2021 সাল এমন একটা সাল, তার আগে কোনো একজন ব্যক্তি বলে গেলেন, সম্ভবত প্রেমজিৎ বেড়া বলে গেলেন যে আমি যখন এখানে এসেছিলাম আমার ব্যবসা ছিল, কিন্তু আমার ব্যবসার থেকে কিন্তু ইনকাম হয়ে গেছিল 0 ডিউ টু কোভিড। ডিউ টু কোভিড, কোভিডে বহু মানুষ কাল কি খাবে, কাল কি পড়বে, কিভাবে চলবে, কিভাবে এগোবে, সেই ধারণা কিন্তু অনেকের চিরাচরিত চিন্তা ভাবনাকে ভেঙে চুরমার করে দিয়েছিল। মানে কোভিড সারা পৃথিবীব্যাপী করেছিল।
এবং সেই সময় যে মানুষ বড় কাজ, যে তুমি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও, এরকম ভাবে অবতার হিসাবে দেখা দিয়েছিলেন আমাদের কাছে মিস্টার সুবোধ রায়, যিনি প্রক্রিয়াটিকে জন্ম দেন। সেই কোম্পানিটিকে তুলে ধরেন এবং সেই কোম্পানিটি আজকে 2021 সালে উনি এমন মানুষকে ভাবাতে পেরেছিলেন যে এমন একটা পরিকল্পনা, এমন একটা সোচ, এমন একটা ভাবনা, যে ভাবনা আগামী দিনে বহু মানুষকে এই প্ল্যাটফর্মে আনতে বাধ্য করবে। মানুষ বাধ্য হবে আসতে, মানুষকে আসতে হবে, সেটা 2 বছর হোক, 4 বছর হোক, 6 বছর হোক, 10 বছর হোক, কিন্তু মানুষকে আসতে হবে। এইভাবে কিন্তু সেদিন এনেছিলেন এবং আমরা সেদিনকে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারে অমূল্য রতনের মতো এই কোম্পানিটাকে আঁকড়ে ধরেছিলাম। কাদের মতো মানুষ ধরেছিলাম? যারা কাল কি খাবেন ঠিক নেই, কাল কি করবেন ঠিক নেই, ব্যবসা একদম তলানিতে গিয়ে ঠেকেছে, অফিস বন্ধ হয়ে গেছে, স্যালারি পাচ্ছেন না, হাফ স্যালারিতে কাজ করতে বাধ্য হচ্ছেন। কোনো কর্মচারীকে তার মালিক বলে দিয়েছে, ভাই যদি তুমি হাফ স্যালারিতে কাজ করতে পারো তাহলে এসো, না হলে বিদায় হও। এরকম একটা ভয়াবহ সিচুয়েশনে সেদিনকে কিন্তু হাতটা ধরেছিলেন মিস্টার সুবোধ রায় অ্যান্ড কোম্পানি। এবং সেদিনকে আমরা লিডাররা সেদিনকে একদম মন থেকে আন্তরিকভাবে এই কোম্পানির জন্য ঝাঁপিয়ে পড়েছিলাম, যার ফলশ্রুতি হিসাবে আজকে আপনারা একটা ট্রেলার দেখতে পাচ্ছেন। কোম্পানি দেখতে পাননি এখন। ক বছর হয়েছে? মাত্র 4টে বছর কোম্পানির বয়স হয়েছে। 4 বছর সামথিং। আমার এই কোম্পানিতে বয়স এখনো 4 বছর হয়নি। এবং এর মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? লক্ষ লক্ষ টাকার চেক। আমরা কি দেখতে পাচ্ছি? ভারতবর্ষের বুকে 1200 মানুষ থেকে আমি যখন শুরু করেছিলাম আজকে প্রায় 1,20,000 মানুষের জন্ম হয়ে গেছে। এবং আমার দৃঢ় বিশ্বাস এই কোম্পানিতে 2 বছর লাগুক, 4 বছর লাগুক, 5 বছর লাগুক, আগামী 5 বছরের মধ্যে 2 থেকে 4 কোটি, 5 কোটি মানুষ এই কোম্পানিতে আসবে, এটা অবশ্যম্ভাবী। আমরা সেই কোম্পানিতে আমাদের ওপরওয়ালার আশীর্বাদ বলুন, দয়া বলুন, মানে যাই বলুন, আপনি বুঝে হোক না বুঝে হোক এরকম একটি কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে পড়েছেন। কিন্তু কোম্পানি বড় হচ্ছে, রণদীপ দে বড় হচ্ছে, তার লিডাররা বড় হচ্ছে, আদার্স লিডাররা বড় হচ্ছে, আপনি কি হচ্ছেন? আপনার মাইন্ডসেট এখনো কি বলছে? কেউ বলছিলেন, নিবারণ মান্না বলছিলেন যে আপনি 30 বছর চাকরি করবেন না 3 বছর আপনার জীবনটাকে নিগড়ে দিয়ে আপনি নেটওয়ার্ক করবেন, ডিপেন্ড করছে আপনার উপর, চিন্তা ভাবনা আপনার উপর। কারণ আমরা জানি নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা সাবজেক্ট, প্রোক্রিয়েটিভ অনেক বড় ব্যাপার, নেটওয়ার্ক মার্কেটিং এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টে 3 থেকে 4 বছর আপনার জীবনের সেরাটা যদি আপনি নিগড়ে দেন তাহলে জীবনও আপনাকে সেরাটা ফিরিয়ে দেবে, নেটওয়ার্কও আপনাকে সেরাটা ফিরিয়ে দেবে। এবং সেটা বহু মানুষ কিন্তু প্রমাণিত সত্য আপনাদের সামনে সাজিয়ে দাঁড়িয়েছে। পারেন না আপনারা? ভাবতে পারেন না আপনারা? কিভাবে করব স্যার? অনেকেই প্রশ্ন করেন, স্যার হেভি ব্যাপার আপনি করেছেন, স্যার অনেকে হেভি ব্যাপার করেছে, কিভাবে করব? সত্যি কিভাবে করবেন? স্যার খুব ভালো বলেন যে কি করবেন সেটাকে আগে ঠিক করুন, কিভাবে করবেন পরে ভাবা যাবে। একজন কোনো ফাদার, কোনো চার্চের একজন ফাদার প্রেয়ার করছে, তো অনেকে দেখবেন চার্চে প্রেয়ার হলে সাথে সাথে প্রেয়ার করে। তো একটি বাচ্চা শিশু, তরুণ নস্করের ছেলে উঠেছিল, এরকম বাচ্চা শিশু, সেও দেখা দেখি প্রেয়ার করছে। তো ফাদার প্রেয়ারের মধ্যে হঠাৎ করে বাচ্চাটির দিকে চোখ গেছে। বাচ্চাটির দিকে যখন চোখ গেছে তখন দেখছে বাচ্চাটিও বিড়বিড় বিড়বিড় করছে। তো ফাদারের মনে প্রশ্ন জেগেছে যে বাচ্চাটা কি বিড়বিড় করছে? বাচ্চাটা তো প্রেয়ার জানে না, জানা সম্ভব নয়, কি বকবক করছে? তো তখন প্রেয়ারটা শেষ করার পর ফাদার ওই বাচ্চাটার কাছে গেছে, গিয়ে বলছে, বাবা তুমি কি করছিলে? বলছে, আপনি কি করছিলেন? বলছে, দেখুন তোমায় তো আমি আগে জিজ্ঞেস করেছি, তুমি বলো তুমি কি করছিলে। বলছে, না আমি ছোট, আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি কি করছিলেন আগে। তো ফাদার নর্মালি বলেছেন আমি প্রেয়ার করছিলাম। বলছে, আমি প্রেয়ার করছিলাম। তো তখন বাচ্চাটা বলছে, আমিও প্রেয়ার করছিলাম। বলছে, তুমিও প্রেয়ার করছিলে? তো প্রেয়ারে তুমি কি জানো, তুমি কি বলছিলে? বলছে, আপনি কি বলছিলেন? বলছে, আমি যাই বলি না, তুমি কি বলছিলে? বলে, না আপনি আগে বলুন আপনি কি বলছিলেন। তো
তো উনি প্রেয়ার যেটা করছিলেন সুন্দর করে গড়গড় করে ওনার কাছে বলে গেছে। বলছে এবার তুমি বলো তুমি কি বলছিলে। বলছে আমি এবিসিডি বলছিলাম। বলছি এবিসিডি বলছিলে, প্রেয়ার করুনি। বলছে দেখুন আপনি ইংরাজি অ্যালফাবেট 26 খানা বলেছেন, আমি ইংরাজি অ্যালফাবেট 26 খানা বলেছি এবিসিডি বলে। আপনি সাজিয়ে গুছিয়ে বলেছেন, আপনি জানেন তাই আপনি সাজিয়ে গুছিয়ে বলেছেন, আমি জানি না তাই আমি এবিসিডি বলেছি। কিন্তু আমার ভাবনা, আমার বলার ইচ্ছা, এটাকে আপনি কখনো ছোট করে দেখতে পারেন না। একটা বাচ্চা সেদিনকে কিন্তু অনেক বড় শিক্ষা সেই ফাদারকে দিয়ে গেছে। আমিও আপনাদেরকে বলবো, কে কত সুন্দর বলে গেল এটা বড় কথা নয়, রণদীপ বাবু কত ভালো বললো সেটা বড় কথা নয়, এরপর সুবোধ বাবু রাজেশজি আরো কত ভালো বলবে সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে তারা অনেক দিন করছে, তারা কিভাবে করে এটা জানে। আপনি কিটা কি ফাইনাল করেছেন, কি করবেন? চাকরি করবেন, 10,000 15,000 20,000 চাকরি করবেন, নাকি আপনি জীবনে 2 ঘন্টা করে সময় দিয়ে, প্রতিদিন 2 ঘন্টা করে সময় দিয়ে, অন্তরটাকে তার সঙ্গে দিয়ে আপনি ব্যবসা করবেন, নেটওয়ার্কিং? সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। কেন সিদ্ধান্ত আপনি নেবেন? ভাবার বিষয়। কেন আপনি সিদ্ধান্ত নেবেন? এখানে অনেক পুরুষ মানুষ বসে আছেন, অনেক মহিলারাও আছেন। তো পুরুষ মানুষরা, একটা পুরুষ মানুষের জীবনে সব থেকে প্রয়োজনীয় জিনিস কি বলুন একটু? অর্থ, টাকা। পুরুষ মানুষের যাই থাক, আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা পুরুষ মানুষের সব থেকে বড় জিনিস হচ্ছে টাকা। একটা পুরুষ মানুষ কি চায়? যারা পুরুষ মানুষ, পাশে যারা ওয়াইফকে নিয়ে বসে আছেন, মুখ খুলবেন না, ঝামেলা লেগে যাবে। কিন্তু একটা পুরুষ মানুষ কি চায়? একটা পুরুষ মানুষ তার ফ্যামিলির কাছ থেকে বেশি কিছু চায় না, অর্থ উপার্জন করতে চায়, বিনিময়ে সব দিয়ে দিতে চায়। কি চায়? ভালোবাসা চায়। কি চায়? রেসপেক্ট চায়। ইয়েস অর নো? মানেন আপনারা, তাই হাততালি দিচ্ছেন। অনেকের কষ্ট আছে বলে জোরে জোরে হাততালি দিচ্ছেন। বলছেন ঠিক বলেছেন। ঠিক তো? একদম ঠিক বলেছেন। একজন দুজন আলাদা হতে পারেন, কিন্তু মেজরিটি এটাই চায়। কি চায়? অর্থ ইনকাম করতে চায় এবং সাথে দিনের শেষে একটু ভালোবাসা চায়। উজাড় করে দিতে পারে সে সবকিছু। এত কথা বলছে কেন রে ভাইয়েরা? উজাড় করে দিতে পারে সবকিছু। ঠিক একই রকম ভাবে তারা কি পায়? চায় তো অনেক কিছু, পায় কি? আলটিমেটলি যে পুরুষ মানুষের কাছে অর্থ নেই, সেই পুরুষ মানুষ মুখ ঝামটা পায়, সেই পুরুষ মানুষ অবহেলা পায়, সেই পুরুষ মানুষ জীবনে তোমার কিছু হবে না বলে বড় বড় বিবৃতি পায়। সেটা বাড়ির প্রতিটা লোকের থেকে, প্রতিটা শ্রেণী থেকে পায়। ভুল বললে আমাকে ক্ষমা করবেন। প্রতিটা শ্রেণী থেকে পায়, এবং যেটা পায় তোমার দ্বারা কিছু হবে না। আপনি সকালবেলা, আপনার দ্বারা অনেক কিছু হতে পারে, আপনার মধ্যেও স্বপ্ন ছিল, হতে পারে আপনি বড় চাকরি পাননি, হতে পারে আপনি বড় ব্যবসা করতে পারেননি, পারবেন না কে বলেছে? কিন্তু আপনি সকালবেলা ঘুমাচ্ছেন, হঠাৎ করে আপনার ফ্যামিলি মেম্বার এসে বলছে ওঠো, দেখো পাশের বাড়ির অমলদাকে দেখো, বাড়িতে এসি লাগাচ্ছে, ফ্রিজ কিনেছে, তোমার মুরোতে কুলোবে না। 7 বছর ধরে শুনে আসছি, 10 বছর ধরে শুনে আসছি, তোমার মুরোতে কুলোবে না। এই না 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 শুনতে শুনতে আপনার ব্রেনও কিন্তু পারপিট করে গেছে যে জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে। চলো ভাই, এসছি যখন, এটাই আমার কৃতকর্মের হয়তো প্রিভিয়াস ফল, আমার কপাল খারাপ, তো চলো ভাই এটাকেই মেনে নাও, আমাকে শুনতে হবে, ভালোবাসা আমি পাবো না, যেটুকু রোজগার করব রুটি রুজির স্বার্থে সেটুকু দিয়ে আমি এখান থেকে ওপরে যাব। সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আপনারা। ঘুরতে এসছেন অনেকে, এখানে অনেকে খেয়ে বাড়ি চলে গেছে, জানি আমি। তো ঘুরতে এসছেন, এই যে পুরুষ মানুষরা এখনো এইভাবে চলছেন। 2025 সাল, জীবনের 50% কেউ কাটিয়ে ফেলেছেন, 40% কাটিয়ে ফেলেছেন, সিনেমার ইন্টারভেল পর্যন্ত শেষ করে ফেলেছেন, এখনো ঘুরছেন, ভাবছেন দেখি কি হয়। মহিলাদের ক্ষেত্রে ব্যাপারটা আবার একটু অন্যরকম। মহিলাদের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম?
মহিলারা কি চায়? যদি আমি মহিলাদের হয়ে বলতে গেলে আমার অনেকে অনেক কিছু বলতে পারে, ঠিক আছে, পুরুষদের হয়ে বলেছি, মহিলাদেরও বলতে হবে, ব্যালেন্স করতে হবে। তো মহিলারা কি চায়? তাদেরকে শেখানো হয় যে তুমি বিয়ে করে আসার পর বা তুমি তোমার জীবন যখন চলবে, নেতানো শাকসবজির মতো বাড়িতে পড়ে থাকাটাই তোমার কাজ। একজন পুরুষ মানুষ যেরকম চায়, একজন মহিলাও চায় তার জীবনে অর্থটা বড় না হলেও অন্তত নিজের সচ্ছলতা সে চায়। সে কখনো একজন পুরুষ মানুষের কাছে হাত পাততে দ্বিধাবোধ করে, এটা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু তাকে শেখানো হয় পুরুষ মানুষের কাছে হাত পাতাটাই তোমার কাছে নিয়ম। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি। সাথে একজন পুরুষ মানুষ, একজন মহিলা কি চান? সেও একটু রেসপেক্ট চায়, সে একটু প্রোটেকশন চায়, সেও একটু ভালোবাসা চায়। আমরা কি তাকে দিই? আমরা কি দিতে পারি? তোমার দ্বারা কিছু হবে না, যেরকম আমরা শুনেছি। আমরাও কিন্তু রিভেঞ্জ নেওয়ার জন্য যেটুকু আমার হাতে ক্ষমতা আছে, ক্ষমতা খুব কম পুরুষ মানুষের, কিন্তু যেটুকু ক্ষমতা আছে সেটুকু ক্ষমতা আমরা উজাড় করে দিয়ে তাকে বাড়িতে বসিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছি। অনেক মহিলারা তার মধ্যে থেকে বেরিয়ে এসছেন, কেউ বরকে বলে এসছেন, কেউ বাড়িতে বলে এসছেন, কেউ বাড়িতে বলে আসেননি, কেউ লুকিয়ে লুকিয়ে এসছেন। নানান রকম পরিবেশ পরিস্থিতি কিন্তু তারা তৈরি করে এসছেন, এবং এখনো বহু মানুষ প্রক্রিয়েটিভ করেন। আমি ব্যক্তিগতভাবে জানি অনেক মহিলারা এখনো বাড়িতে বলেন না। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি না ভুল বলছি? তো মহিলাদের ক্ষেত্রে একটা খুব দারুণ কবিতা আছে, আপনারা অনেকে শুনেছেন কবিতাটা। শুভ দাশগুপ্তর কবিতা আমি সেই মেয়ে। অনেকেই শুনেছেন কবিতাটা, আমি মনে করি অনেকেই শুনেছেন। অত্যন্ত একটি ভালো কবিতা, যে কবিতাটা যদিও আমার পুরোটা মুখস্থ নেই। তো আমি আজকে আপনাদের সামনে বলতে চাই, যদি অনুমতি দেন। বলবো? যদি অনুমতি দেন তাহলে বলতে চাই, কারণ মহিলাদের জীবনটা কি এবং মহিলারা কি করতে পারে। আমি শুনেছিলাম কোনো মিটিংয়ে রাজেশ বাবুর কাছে যে 67% মহিলারা নাকি আজকের দিনে এই নেটওয়ার্ক মার্কেটিং, যেটা নিয়ে আমরা পুরুষ মানুষরা গর্ব করি, 67% নাকি, মানে তারা কি বলবো, আজকে কিন্তু ধরে রেখেছেন ইনকামের দিক থেকে সেই সংখ্যাটা হচ্ছে 67%। তার মানে মহিলারা পারেন, তাদেরকে করতে দেওয়া হয় না, তাদেরকে দাবিয়ে রাখা হয়। এই দাবানো নিয়ে একটি সুন্দর কবিতা, যার নাম আমি সেই মেয়ে। আমি একটু দেখে বলবো প্লিজ, মানে পুরোটা মুখস্থ আমার নেই, কিছুটা কিছুটা মুখস্থ আছে। তো যদি আপনারা আমাকে অনুমতি দেন তাহলে আমি একটু দেখে বলবো, তো যেটা আপনাদের আশা করি প্রত্যেকের জন্য সেটা ভালো লাগবে। ঠিক আছে? কবিতাটা অত্যন্ত ভালো কবিতা, একটু মন দিয়ে শুনলে আমার মনে হয় আপনাদের প্রত্যেকের সেটা ভালো লাগবে। শুভ দাশগুপ্তর কবিতা আমি সেই মেয়ে। বাসে, ট্রেনে, ট্রামে, রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতো দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যা ছায়া মেলানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য আপনি অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করেন আপনার রাজকীয় লম্পট্য, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে। আসামের চা বাগানের ঝুপড়ি গ্রামীণ বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবী বাংলোয় মধ্য রাতে, ফায়ার প্লেসের ঝলসে ওটা আলোয় নদীর চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী খরা কাঁধে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানানোতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ছোট্ট স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের দুপাশে ফেলে
আপনার শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যান শহরের পথে। কোণে দেখা আলোর গধূলিতে আপনি একা দাঁড়িয়ে থাকা, আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। এমনকি দেবতাও যাকে ক্ষমা করেননি, অহংকার আর শক্তির লোভে যার গর্ভে রেখে যান কুমারী রক্ত, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে। আত্মযোগে আমি সেই মেয়ে। সংসারে অসময়ে আমি ভরসা, আমার ছাত্র পড়ানোর টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে। কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে মুখ সুখে বাঁচে সংসার। আপনি 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 হ্যাঁ, আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে। আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আধিক্ষেতা করেছেন। আবার শহরগঞ্জের কানা গলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো বা একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিষ্টি পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য। খোলা চুল, মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দুপায়ের উপরে বেজে উঠবে রণদুন্দুভি, নৃশংস অট্ট হাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহামেঘ প্রভাং ঘোরাং মুক্ত কেশী চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুক্ত মালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তো বা। কবিতাটা যেহেতু পুরোটা মুখস্থ নেই আমার, তো আমাকে ক্ষমা করবেন, কারণ এই কবিতাটা আগে আমার মুখস্থ ছিল পুরো, কিন্তু হঠাৎ কালকে আমার মনে হলো যে এই কবিতাটা একটু বলা দরকার, কিন্তু পুরোটা মুখস্থ নেই, সরি তার জন্য। আমি চেষ্টা করি সবসময় কবিতা, আমার মুখস্থ থাকা কবিতা বলতে, কিন্তু আমি আলটিমেট বোঝাতে চাইলাম আপনাদের যে আমরা পুরুষরা এবং নারীরা প্রত্যেকেই আমরা কিছু পাওয়ার জন্য ছটফট করছি, আমরা পেতে চাইছি কিছু, আর পেতে চাইছি বলে বারে বারে বিভিন্ন কোম্পানি আমাদের হাতছানি দিয়ে ডাকছে, আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি এবং গিয়ে সেখানে শুনছি, বুঝছি, কিন্তু আমরা এগোতে ভয় পাচ্ছি। আমি আপনাদেরকে বলবো, হ্যাঁ আমরা পারি, বিশ্বাস করুন আমরা পারি। শুধু একবার আপনার জ্বলে ওঠার দরকার, মানে জ্বলেটা এমনভাবে উঠতে হবে আপনাদেরকে, এই ঘরের প্রত্যেকটা মানুষ যদি মনে করেন, অন্তর থেকে যদি মনে করেন যে হ্যাঁ এটা সম্ভব, আমি আপনাদের বলছি সত্যিকার এটা সম্ভব। আমি বেশি সময় নেব না, কারণ আজকে সময় খুব কম। আমি একটা ঘটনা আমার মনে পড়ে গেল, যে ঘটনাটা অবশ্যই বলা দরকার। আমি আজকে আসার পরে এখানে রঞ্জিতবাবুকে বললাম একটা ছোট্ট ভিডিও ক্লিপিংস দিচ্ছি, যদি সম্ভব হয় তাহলে ওটা যদি একটুখানি দেখানো যায় খুব ভালো হয়। তো রঞ্জিতদা বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো দেখুন, আমরা এখানে প্রত্যেকে উঠে দাঁড়াতে চাইছি, কিন্তু ভেতরের ভাবনাটা, সোচটাকে আমরা কিন্তু এখনো বদল করতে পারছি না। কিন্তু ভাবলে সব হয়, জেদ দিলে সব হয়, বিশ্বাস করুন সব হয়। আজকে 2002 সাল, আমার মনে পড়ে ন্যাটোয়েস্ট ট্রফির ফাইনাল, আজকেও ইন্ডিয়া পাকিস্তান খেলা আছে, অনেকে হয়তো তার জন্য বেরিয়ে গেছে। ন্যাটোয়েস্ট ট্রফির ফাইনাল, আমি জানি না কারা কারা মনে রেখেছেন, 2002 সাল মুম্বাইতে। তার আগে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের সিরিজ খেলাতে 3-0 সিরিজ হেরেছে ইন্ডিয়া। মুম্বাইয়ের ওয়াংখাড়ে স্টেডিয়ামে লাস্ট ম্যাচটা যখন হেরে যায়, তখন ইংল্যান্ড টিম আনন্দ করছিল, ভারতবাসীরা মুচড়ে পড়েছিল, সারা ওয়াংখাড়ে স্টেডিয়াম চুপ, সারা ভারতবর্ষ চুপ। কিন্তু সেদিনকে ইংল্যান্ড টিম খুব স্বাভাবিকভাবেই তারা আনন্দ করছিল, উচ্ছ্বাস করছিল জেতার জন্য। তার মধ্যে জিতে এমন একটি ঘটনা ঘটিয়ে ফেললেন অ্যান্ড্রু ফ্লিনটক, আপনাদের মনে আছে অনেকে। তার নিজের গায়ের গেঞ্জিটা খুলে সারা মুম্বাইয়ে ঘুরতে শুরু করলেন, গেঞ্জিটা খুলে, যেটা অশালীন, যেটা ক্রিকেট মাঠের সাথে শোভা পায় না, সেইটা গেঞ্জিটা খুলে ওপরে ঘোরাতে শুরু করলেন এবং সারা মাঠে ঘুরতে থাকলেন। সারা ভারতবাসী নিস্তব্ধ, চুপ।
কেউ চোখের জল ফেলছেন, কেউ কাঁদছেন, কিন্তু হারার যন্ত্রণা নিয়ে প্রত্যেকে বাড়ি যাচ্ছেন না। যন্ত্রণায় কাটা ঘায়ে নুনের ছিলের মতো অ্যান্ড্রু ফ্লিনটফ সেদিনকে জামা ঘোরাচ্ছেন। একটি ছেলে কিন্তু সেদিনকে সেটা ভুলে যায়নি, সেটাও আমাদের বাংলার ছেলে, বাঙালির ছেলে। তার নাম সৌরভ গাঙ্গুলি, আমাদের পাড়ার ছেলে, গর্ব করে বলা যায়। সে কিন্তু যন্ত্রণাটা বুকে নিয়েছিল, সারা আপামর ভারতবাসী দেখেছিল, সে কিন্তু যন্ত্রণাটা বুকে নিয়ে সে কিন্তু গেছিল এবং সে জানতো সময় আসবে এবং খুব তাড়াতাড়ি আসবে। কারণ বুকের মধ্যে যার আগুন থাকে সেই আগুন বেরোতে সময় লাগে না, প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে, তারা বার করে না। তাই একটা বছরের মধ্যে দেখেছিলাম 2002-এর ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনাল কোথায় হয়েছিল মনে আছে আপনাদের? লর্ডসের মাটিতে। লর্ডস এমন একটা মাঠ যেটাকে ঐতিহ্যশালী মাঠ বলা হয় পৃথিবীর প্রথম 3টে মাঠের মধ্যে, মেলবোর্ন, লর্ডস এবং ইডেন গার্ডেন। সেই লর্ডসের মাটিতে আজকে যখন খেলা চলছে, আমি বলবো দেখাতে, আপনারা দেখেছেন, ভুলে গেছেন হয়তো অনেকে, আরেকবার দেখে নিন, আপনাদের আবেগটা তাহলে কাজে লাগবে। আমি রঞ্জিতদাকে রিকোয়েস্ট করবো একবার জাস্ট একটুখানি চালান, ভালো লাগবে আপনাদের দেখতে। দেখুন, একটু মনে করে নিন, জাস্ট 1 মিনিটের জন্য চালান, 1 মিনিট লাগবে, বেশিক্ষণ না। দেখে নিন, সাউন্ডিং পজিশনটা দেখুন। He runs down towards Laurent to celebrate. England can't believe it. চলুন, থ্যাংক ইউ। কেন দেখালাম এই ঘটনা? কিন্তু এক একটা ছোট ছোট ঘটনা মানুষের জীবনে পরিবর্তন করে। আজকে আমি আপনাদের অনেক জ্ঞান দিচ্ছি মনে হতে পারে। 2007 সালে এরকম অবস্থায়, যেদিনকে হেরে যাওয়ার পরে কাটা গায়ে নুনের ছিটের মতো আমার পরিবার, আমার সারাউন্ডিং, মানে কি বলবো, আমাকে অবহেলা করে বাইরে পাঠিয়ে দিয়েছিল। মেনে নিয়েছিলাম, ঠিক আছে, কিন্তু হেরে যায়নি। আমি জানতাম যে 1 বছর লাগতে পারে, 2 বছর লাগতে পারে, 3 বছর লাগতে পারে, জবাব আমি দেব। হয়তো জবাব দিয়েছি, বন্ধুটা মুখস্থ নেই আমার, কথায় আমাকে ক্ষমা করবে, কাজে জবাব দিয়েছি। যেদিনকে 2009 সালে সেরা গাড়িটা কিনেছিলাম, আমার বাড়িতে ছোট থেকে গাড়ি ছিল, সেরা গাড়িটা কিনেছিলাম, আমার বাড়ির সামনে গিয়ে দাঁড় করিয়ে দিয়েছিলাম। সেদিনকে সৌরভ গাঙ্গুলির মতো জামা খুলে ওড়াইনি, কিন্তু আমার ফ্যামিলির সামনে জামা খুলে দেখিয়ে দিয়েছিলাম যে রণদীপ দেহ পারে, তাকে অবহেলা করা যাবে না। পারেন না আপনারা? আপনার ফ্যামিলি কি বলছে, আপনার আশেপাশের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কি বলছে, বিভিন্ন মানুষ কি বলছে, একবার জবাব দিতে আপনারা পারবেন না? টাইম লাগবে কতদিন? 2 বছর সময় দেব আমরা। এগিয়ে আসুন আপনারা, হাত বাড়ান আপনারা, আমরা আছি আপনাদের জন্য, 100% সময় দেব। এবং এটা আজকে আমাদের স্বপ্ন, এটা সুবোধ রায়ের শুধু স্বপ্ন নয়, এটা আপামর প্রোক্রিয়েটিভের স্বপ্ন। যে মানুষগুলো দিগ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছেন, যে মানুষগুলো প্রত্যেকটা মুহূর্তে অবহেলিত, যে মানুষগুলো প্রত্যেকটা মুহূর্তে কাঁদছেন, মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর মতো, আমরা কিন্তু আপনাদের পাশে দাঁড়াবো। এবং সেদিনকে বুক চিতিয়ে আপনার এলাকায়, আপনার মহল্লায় গিয়ে আপনিও আপনার জামাটা উড়িয়ে বলবেন, দেখ কেমন লাগে, দেখ কেমন লাগে। পারবেন না? এই জোশ যদি আপনার মধ্যে আনতে পারেন, এই ক্ষমতা যদি আপনার মধ্যে আনতে পারেন, আমি আপনাদেরকে বলবো একদিন ডেফিনেটলি আমরা সারা পৃথিবীকে জয় করতে চলেছি। তপন বিশ্বাস বলছিলেন যে 1 কোটি টাকা মাসে ইনকাম শুনে আপনাদের স্বপ্ন মনে হতে পারে। আপনারা জেনে রাখুন, আমি আপনাদের বলে গেলাম, আগামী 2028-30 সালের মধ্যে, আগামী 2-4-5 বছরের মধ্যে ভারতবর্ষের বুকে প্রোক্রিয়েটিভ কোম্পানির মাধ্যমে অন্তত 100 লিডারকে আমরা দেখাবো যারা মাসে 1 কোটি টাকা ইনকাম করে। এবং যেটা আমাদের রাজেশ আগরওয়ালজি বলেছিলেন যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ভারতবর্ষের প্রথম 50-এর মধ্যে অন্তত কিছু নাম থাকবে ইন্ডিয়া থেকে, যেটা অনেক বড় বড় কোম্পানি অনেক বড় বড় কথা বলে, কিন্তু সেটা করে দেখাবে প্রোক্রিয়েটিভ। এটা আমার কমিটমেন্ট। আমি যখন কমিটমেন্ট দিই, আমি কিন্তু ভেবেচিন্তে কমিটমেন্ট দিই, এবং সেটা 2-এর জায়গায় 4 লাগতে পারে, 4-এর জায়গায় 6 লাগতে পারে, কিন্তু একদিন এরকম আসছে যেদিনকে আমরাও সারা পৃথিবীর বুকে জামা খুলে দেখাবো, দেখ কেমন লাগে, বেঙ্গল করতে পারে, বাংলা করতে পারে, বাঙালি ছেলেরা করতে পারে, তারা হেরে যায়নি। এই জায়গায় আমি চাই আপনাদের, অনেক কিছু বলার থাকে, অনেক কিছু থাকে,
কিন্তু একদিনে তো সব বলা সম্ভব নয়। তাই আমি আপনাদের প্রত্যেককে বলবো, আজ প্রত্যেকে যখন বাড়ি যাবেন রাজেশজি এবং সুবোধজির কথা শোনার পর আপনারা যখন প্রত্যেকে বাড়ি যাবেন, আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব যে অন্তর থেকে একবার ভেবে জীবনের 2 বছর দিন দিয়ে দেখুন, 2 বছর আপনার জীবনকে আমূল পরিবর্তন করবে। এবং যে মানুষটা আপনাকে অবহেলা করেছে সেই মানুষটা আপনার দরজা খুলে দেবে আপনার 4 চাকা গাড়ির, সেদিনকে আপনার প্রকৃত সার্থকতা। এত বড় কথা বলে আপনাদের সকলকে আরেকবার আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। থ্যাংক ইউ। অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। এরম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য প্রোক্রিয়েটিভ অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। থ্যাংক ইউ।